না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে নিঃসন্দেহে যেহেতু এই যে স্ট্যাটাস রিপোর্টটা অতীব গুরুত্বপূর্ণ, যেটা বারবার মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে এই ব্যাপারে আমরা এই মুহূর্তে ওপেন কোর্টে ডিসকাস করতে চাই না, যাতে সিবিআই এর এই তদন্তের গতি প্রকৃতি এসরকে বাইরে খবর আসে, তো সেটা আমাদের কোর্ট আনকোর্ট দ্যাট উইল বি আ কম্প্রোমাইজ এন্ড দ্য এফেক্ট অফ ডিসিশন গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দেখতে হয় যে সিবিআই কে কিন্তু উনি একটি নেই, বরং যথেষ্ট প্রোটেক্টিভ ছিলেন সিবিআই এর কাজের সম্পর্কে বা সিবিআই এর কাজের পরিধি সম্পর্কে। তো এটা সিবিআই এর জন্য একটা যথেষ্ট পজিটিভ দিক এবং আমরা আশা বাঁধতেই পারি। সমস্যা হচ্ছে সাধারণ মানুষের যে সমস্যাটা, তারা কিন্তু ভাবে যে মহামান্য সুপ্রিম কোর্টের এটা বিচার হচ্ছে, এটা কিন্তু বিচার হচ্ছে না। সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু কোনো বিচার করছেন না, এটা আমাদের বিচার্য বিষয় নয়। বিচারটা সেই লোয়ার কোর্ট থেকে শুরু হবে, তারপর রায়দানের প্রক্রিয়া। লোয়ার কোর্টের রায়দানে যদি কেউ সন্তুষ্ট না হয় হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ করে অনেক দেরিতে অনেক সময় লাগবে সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অব্দি পৌঁছাতে। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা করছে, মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুও মতো যে কেসটা নিজেদের কাছে নিয়েছিলেন এই মামলার তদন্তটা নিয়ে, এটা কিন্তু ইটসেলফ আমার জন্য আমি মনে করি অত্যন্ত একটা পজিটিভ দিক। কারণ ঘটনার গতি প্রকৃতি দেখে 2-3 দিনের মধ্যেই মহামান্য প্রধান বিচারপতি বুঝতে পেরেছিলেন যে এই কেসটাতে তদন্তকে প্রভাবিত করবার জন্য প্রচুর ক্ষমতাশালী, অতি প্রতিপত্তিশালী লোকজন রয়েছে, একটা সিস্টেম রয়েছে, এবং সম্ভবত উনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এই ধর্ষণ এবং হত্যা নিছক একটি ধর্ষণ বা হত্যা যেটাকে আমরা বলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তা নয়। এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা অংশ, এবং তাতে যেহেতু অত্যন্ত ক্ষমতাশালী লোকজন ইনভলভ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, এই তদন্তকে সাংঘাতিকভাবে প্রভাবিত করতে পারে। যে সংশ্লিষ্ট যারা রয়েছে, যে প্রভাবশালী বা ক্ষমতাশালী যারা এই দুর্নীতি বা হত্যা ধর্ষণের সঙ্গে জড়িত রয়েছেন, সেটা বুঝতে পেরে সিবিআই যে ভালোভাবে যাতে পরিষ্কারভাবে তদন্ত করতে পারে স্বচ্ছতার সঙ্গে, সেটার জন্যই চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ ওরা এই কেসটা হাতে নিয়েছেন। ওনাদের কাজ হচ্ছে মনিটরিং করা। একটা জিনিস ভুললে চলবে না, যে কোনো মানুষ সে যতই প্রভাবশালী হন, ক্ষমতাশালী হন, বা একটা যেটা কোর্ট আনকোর্ট কথা চলতে থাকে সেটিং এর তত্ত্ব, সেগুলো কিন্তু ভবিষ্যতে কাজে আসবে না। কারণ সিবিআই প্রতিটা স্টেজে সপ্তাহে বা 10 দিনে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চকে সিল্ড এনভেলপে স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে। স্ট্যাটাস রিপোর্ট যেটা জমা পড়ে যাচ্ছে মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, সেটা ভবিষ্যতে সে যতই ক্ষমতাবান হোক বা যতই সেটিং করতে চান, কেউ কিছু করতে পারবে না। সেই দিক থেকে আমি মনে করি মহামান্য প্রধান বিচারপতির ভূমিকা এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ভূমিকা অত্যন্ত সদর্থক, আমরা আশা করতেই পারি। তবে সময় লাগবে, ভারতের ন্যায় বিচার প্রক্রিয়া, তদন্তের প্রক্রিয়া, এগুলোতে প্রচুর সময় লাগবে, আমাদের ধৈর্য ধরতে হবে, আশা হারালে চলবে না। তদন্তের আওতায় কে কে রয়েছেন নামের তালিকা জমা দিতে সিবিআই কে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি, এবং কারা তদন্তের অধীনে রয়েছেন সেই নামের তালিকাও আদালতে জমা দেওয়ার জন্য সিবিআই কে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এ নিয়ে কি বলবেন? দেখো, যেটা আজকে যে কথাটা হলো, যেটা আমি যতটুকু শুনতে পেরেছি বা আমি যতটুকু দেখেছি, যেটা অভিযোগ করছিলেন বিভিন্ন ফোরাম বা নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইনজীবী বৃন্দা গ্রোভার, আইনজীবী করুণানন্দী এবং আইনজীবী ইন্দিরা জয় সিং, যে একটা জুনিয়র ডাক্তারদের যে একটা সাংঘাতিক বড় কনসার্ন, এই কনসার্নটা কিন্তু দেখো, এটা আমরা বারবার কিন্তু বিশ্লেষণ করেছি যে জুনিয়র ডাক্তারদের যে নিরাপত্তা বা সুরক্ষার কনসার্ন, এটা দুটো দিক থেকে। একটা দিক হচ্ছে বাইরের গুন্ডারা এসে যেটা করে, যে কোনো কারণে কোনো
রোগীর মৃত্যু হলে তখন সোজাসুজি ডাক্তারদের মারধর করো, ইনফ্রাস্ট্রাকচার বা প্রতিষ্ঠান বা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ওই অব্দি এরা পৌঁছাতে পারবে না। সামনে রয়েছে জুনিয়র ডাক্তার যারা অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড সেবাটা দিচ্ছে দিন রাত 24 ঘন্টা, তাদের দলবল নিয়ে মারো, পিটাও। কারণ এই গুন্ডারা খুব ভালো করে জানে আমরা আমাদের নিজস্ব লেভেলে শাসক দলের ছত্রছায়ায় আছি, আমাদের গায়ে হাত পড়বে না। খুব বেশি হলে ওই হবে ছোট ছেলেরা দুষ্টুমি করেছে, ছোট্ট ঘটনা, তার জন্য সে সাহসটা পায়। দ্বিতীয় ভাগে রয়েছে এই একটা অশিক্ষিত লোক আছে, কি নামও ভুলে যায়, হুমায়ুন। তো হ্যাঁ, হুমায়ুন কবির, আপনি নাম রেখেছেন কবিরের। ওনার ভাবভঙ্গি দেখলে মনে হয় মধ্যযুগের চেঙ্গিস খান। একটা অসভ্য লোক, গুন্ডা, সমাজ বিরোধী। সেই লোকটা যেরকম ভাবে ধমকি দিচ্ছে, এটাও একটা এক্সটার্নাল থ্রেট। কারণ এগুলো হচ্ছে ইনস্টিগেশন, এবং খুব সুচতুর ভাবে শাসক দল তাদের এই সমস্ত গুন্ডাদের দিয়ে ব্যবহার করে এই জুনিয়র ডাক্তারদের বা সামগ্রিকভাবে ডাক্তার কমিউনিটি তাদের গণশত্রু বানানোর চেষ্টা করছে। আর সেটা শুরু করাচ্ছে এই সমস্ত লোকজনদের দিয়ে। একটা প্রতিবাদ এখন অব্দি তৃণমূল থেকে বেরিয়েছে, ওদের একটা ওই 3.5 বছর জেল খাটা একটা মূর্খ পাত্র রয়েছে যে সব ব্যাপারে কথা বলে। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো বিষয় নেই, সেই ওই 3.5 বছর জেল খাটা আসামিকে একবারও হুমায়ুন কবিরের ব্যাপারে কিছু বলেছে না। কারণ তাকে বলতে দেওয়া হয়নি, বা তাকে বলা হয়েছে এটা তো চোখ বন্ধ করে থাকো। এটা সর্বোচ্চ লেভেল থেকে মেসেজটা পৌঁছায়। আর এই ধরনের মেসেজ পৌঁছালে এই হুমায়ুনের মতো লোকরা এরা চেঙ্গিস খার মতো ব্যবহার করতে শুরু করে। এবং এন্ড অফ দ্য ডে জমিতে ওই যেরকম ভাবে সাগর দত্তের কিছু গুন্ডা আক্রমণ করেছিল, তার আগে আক্রমণটা করে। সো ইটস এ ইকোসিস্টেম অফ দুর্বৃত্ত, যেটা আমরা বাংলায় বলি দুর্বৃত্তায়ন। দ্বিতীয় যে পার্টটা ছিল, যেটা সুরক্ষা নিয়ে একটা কনসার্ন, যে সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, যে বাইরের লোকরা এসে হাঙ্গামা করলো বা সেরকম কিছু, দেখতেই পেলাম। আজকে তো প্রধান বিচারপতি প্রচন্ড অবাক হয়ে গেলেন যে আপনারা যা যা কমিটমেন্ট দিয়েছিলেন কপিল সিব্বল আগের বার, গতবার হিয়ারিং এ, একটা জিনিসও আপনারা 50% অব্দি করতে পারেননি। সিসিটিভি 26% হয়েছে। এবং আমি নিশ্চিত, যেটা বাংলা এক সময় প্রচলিত একটা কথা বলতাম আমরা, খেলার মাঠে স্কোর বোর্ডে জল মেশানো, এই যে ডেটাগুলো দিয়েছে 100% জল মেশানো ডেটা। পশ্চিমবঙ্গের কোন ডেটাতে কোন রকম সত্যতা কোন পাগলও বিশ্বাস করবে না। আমিও করছি না, সম্ভবত তোমরাও করছো না, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সম্ভবত করছে না। তো এটা একটা বড় ব্যাপার, এটা একটা বড় কনসার্ন, এটা যেটা মহামান্য প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ কিন্তু বারবার বলছে। এর থেকে বেশি রূপ তো আর হতে পারে না যে একজন সিনিয়র কাউন্সিলকে বলছেন যে একটা রাজ্য তার কমিটমেন্ট যা দিয়েছিল, এবং আমরা অনেকবার অনেকদিন ধরে মনিটরিং করছি, একটা প্যারামিটারে আপনারা 50% করতে পারেন। এবং ইন্দিরা জয় সিং বলেছেন যে আমি কালকে কিন্তু এই ফোরামদের বা এই জুনিয়র ডক্টর ফ্রন্টদের আমি কিন্তু গ্যারান্টি নিতে পারবো না যে তারা কর্মবিরতিতে যাবে না, কারণ তারা নিরাপদ নয়, তাদের সুরক্ষা বিপর্যস্ত। এবং আসল ব্যাপারটা সিসিটিভি বা সিকিউরিটি গার্ড বা পুলিশ ডিপ্লয়মেন্ট নয়, আসল ব্যাপারটা হচ্ছে ইন্টেনশন। এই প্রশাসক, পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রীর ইন্টেনশনটাই তো নেই। সদিচ্ছা না থাকলে কোনো কিছুই হবে না, সদিচ্ছাটা নেই, সেটা পরিষ্কার প্রতিটা পদক্ষেপে আমরা বুঝতে পারছি। জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারছেন, সাধারণ মানুষ বুঝতে পারছেন। আন্দোলন চালিয়ে যেতে হবে, আরো তীব্র করতে হবে, না হলে খুব বিপদ আছে। দীপাঞ্জন, আপনি এক্ষুনি ইন্দিরা জয়সিং এর কথা যখন বললেন, তাতেই আরেকটা প্রশ্ন আসছে যে ইন্দিরা জয়সিং বলছেন যে জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনো পর্যন্ত আরজি করে কর্তৃপক্ষের পদমর্যাদায় রয়েছেন। যতক্ষণ তারা আছেন ততক্ষণ ভয়ভীতি ছাড়া কিভাবে কাজ করা সম্ভব? তাদের সাসপেন্ড করার আবেদন জানাচ্ছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা টেন্ডার প্রসেস এবং পরীক্ষা নেওয়ার প্রসেসের সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করেছেন করুণানন্দী। এবং করুণানন্দী আরেকটাও বলেছেন যে সিবিআই এর রিট পিটিশনে যাদের নাম উল্লেখ করা রয়েছে তারা অনেকেই ক্রাইম সিনে ছিলেন, এদের অনেকেই এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছেন, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে এদের সাসপেন্ড করা উচিত। কি বলবেন এই বিষয়ে? না দেখো, এটা আমি দেখো, সমস্যাটা হচ্ছে যে আইন, ন্যায় বিচার ব্যবস্থা তো তাদের প্রসেসে চলবে।
একটা কথা আমি বহুবার বলেছি যে এই তৃণমূল সরকার বা দল তাদের এরা ব্যাচ সিস্টেমে বিশ্বাস করে। লুটপাট খাওয়ার জন্য, দুর্নীতির জন্য একটা ব্যাচ আসে, সেই ব্যাচটা চলে যায়, তারপর সেই ব্যাচটাকে সরিয়ে দেওয়া হয়, নতুন ব্যাচ আসে, ব্যাচ সিস্টেমে সবাই মিলে খায়। আমরা সবাই রাজা আমাদের এই রানীর রাজত্বে। এখন ব্যাপারটা হচ্ছে কতগুলো নাম, অবিক, বিরূপাক্ষ ইত্যাদি নাম, সেগুলোকে সরিয়ে দেওয়া হবে, নতুন লোক আসবে। সমস্যাটা তো এক জায়গায়, সেটাকে সরাতে না পারলে এরকম ব্যাচের পর ব্যাচ সন্দীপ ঘোষ, অবিক, বিরূপাক্ষ, এই শক্তিপদ না কি সমস্ত, শ্যামাপকা, এই সমস্ত লোকজন আসতে থাকবে। বাট এটা খুব চিন্তার ব্যাপার। সেটা বলেওছেন মহামান্য প্রধান বিচারপতিকে, আপনি লিস্টে নামগুলো দিন, এবং সেই সমস্ত লোক তো ঘুরে বেড়াচ্ছে। এবং সেই ডক্টর সোমের ব্যাপারেও আজকে কথা উঠলো। তো এইগুলো তো দেখা যাচ্ছে। এখন ওই যে বললাম, সদিচ্ছার যে অভাব, সুরক্ষা, জুনিয়র ডাক্তারদের সুরক্ষার সমস্যাটা কি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বোঝেন না? বোঝেন। তার জন্য উনি ডাইলুট করতে গিয়ে ওই প্রাইভেট সিকিউরিটি অথবা 3 মাসের ট্রেনিং দেওয়া, 12,000 না কত, এই সমস্ত গল্প, 12,000 পুলিশ নিয়োগ করবেন, শিক্ষক নিয়োগ করতে পারছেন না, নর্মাল পুলিশ নিয়োগ করতে পারছেন না, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ চালাচ্ছেন, সেখানে উনি 12,000 পুলিশ এনে দেবেন, বাজেট অ্যালোকেশন হয়েছে। এই সমস্ত গল্প কাকে দিচ্ছেন? উনি নিজেই বিশ্বাস করেন না, ওনার বাড়ির বাচ্চারাও বোধহয় বিশ্বাস করে না, আজকাল হাস্যাস্পদ হয়ে গেছে। তো এই সমস্ত লোকজন, এই যে 7 জন বা 10 জন যাদের নাম তদন্ত রয়েছে, যাদের বারবার ডেকে পাঠানো হচ্ছে, যারা অত্যন্ত সন্দেহজনক চরিত্র, সেই চরিত্রগুলো তো সিস্টেমের মধ্যে রয়েছে। সেখানে জুনিয়র ডাক্তাররা যদি আতঙ্কিত থাকেন বা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, আমি অন্তত মনে করি না যে তারা অন্যায় করছেন। প্রত্যেক কটা মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে নিজের প্রাণের নিরাপত্তা, সুরক্ষা। সাংবিধানিক অধিকারের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের বিচার ব্যবস্থা। এটা মহামান্য প্রধান বিচারপতিকে জানতে হবে। আমি নিশ্চিত উনি জানেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। না হলে কালকে যদি আরেকটি আরজিকর হয়ে যায় বাংলায় কোথাও, এবং লোকজন ধমকি দিচ্ছে প্রকাশ্যে আরেকটা আরজিকর বানিয়ে দেব, সেখানে ওনাকে ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু লোকে, সাধারণ মানুষ ন্যায় বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলবে। এত কিছুর পরেও আবার যদি কিছু হয়ে যায়, এবং যে কোনো মুহূর্তে হতে পারে, যেরকম শুনছি, যেরকম দেখছি সাগর দত্তে, বিভিন্ন রোজ কোথাও দুর্গাপুরে, কোথাও উত্তরবঙ্গে, যে কোনো সময় হতে পারে, হলে তখন বিচার ব্যবস্থাকে জবাব দিতে হবে। আচ্ছা, আপনি তো অনেক ক্রাইম সিনও দেখেছেন বা এরকম পরিস্থিতিও অনেক দেখেছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে মানে ওই পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটির উপরে নির্ভর করেও অনেক ক্ষেত্রে মানে কিভাবে ঘটনা ঘটলো বা সেখান থেকে কি মানে শেষ পর্যন্ত কি হতে পারে সেটা আপনারা বিচার করে নেন। মানে যেটাকে আপনি অনেক সময় বলেওছেন আমাদের ইন্টারভিউতে, যে নতুন করে ব্যাপারটাকে মেক করা, যে ক্রাইমটা করে সেটা নতুন করে মেক করা, তৈরি করে দেখা যে ব্যাপারটা কিভাবে হয়েছিল। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে ঘুমন্ত অবস্থায় চোখে কিভাবে আঘাত, প্রশ্ন তুলেছেন এটা প্রধান বিচারপতি আজকে, এবং রিপোর্ট বলছে নির্যাতিতা চশমা এবং চুড়ি পরেছিলেন, এবং সেখানে প্রশ্ন উঠছে যে নির্যাতিতা মৃত্যুর সময় কি করে চশমা পরেছিল, এবং সেই সময় ঘুমন্ত অবস্থায় চোখে কি করে আঘাত হয়, এবং রিপোর্টের মানে মোতাবেক যে কারণে ক্ষতটা বেশি হয়েছে তার কারণ চশমা এবং চুড়ি পরেছিলেন, এবং একজন যখন ঘুমিয়েছিলেন তখন চশমা পরে রয়েছেন, এবং চশমা পরা অবস্থায় মৃতদেহ কি করে পাওয়া গেল ইত্যাদি নিয়ে একটা বেশ অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছিল। প্রধান বিচারপতি কিন্তু এই বিষয়ে প্রশ্ন তুলেছেন যে ব্যাপারটা খুব একটা ক্লিয়ার নয়। আপনি একটু যদি আমাদের দর্শকদের জন্য ব্যাপারটা ক্লিয়ার করে বলেন। দেখো, ব্যাপারটা খুব সিম্পল। এই যে পোস্টমর্টম রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট, এগুলো যে নিছক একটা ছেলে খেলার ব্যাপার করা হয়েছে, এদের কোনো সন্দেহের অবকাশ নেই। আমি প্রথম থেকে বলেছিলাম যে ক্রাইম যদি যেখানে প্রত্যক্ষদর্শী না থাকে, সেখানে কিন্তু রিক্রিয়েশন অফ ক্রাইম খুব গুরুত্বপূর্ণ। এটাই বলছিলাম। এই রিক্রিয়েশন অফ ক্রাইম বা পুনর্নির্মাণ, সেটা কি হয় যে এই যে একটা প্রথমেই মানে যখন এফআইআর দর্জ হয়, ইনকোয়েস্টের আগে কিন্তু পুলিশ একটা ক্রোনোলজিক্যালি বানায়, মানে সকাল 9:35 এই সময় কেউ দেখতে পেয়েছিল, তার নাম, সব ডিটেল প্রথম দেখতে পেয়েছিল ডেড বডি, তারপর সে কাকে ইনফর্ম করলো, তার নাম, ডিটেল, মিনিট টু মিনিট, এটা প্রথম 24 ঘন্টায় করতে হয় অ্যাটলিস্ট, যতক্ষণ বডি আইদার ডিসপোজ অফ হবে অথবা বডি মর্গে রাখা যাবে। এই পুরোটা কিন্তু মিনিট টু মিনিট করা হয়, এবং এটা তৈরি হয় এফআইআর এর আগে।
এবার এটা যদি তৈরি হয়ে যায়, তখন যখন রিক্রিয়েশন করে, তখন যে সমস্ত ব্যক্তিদের নাম ওখানে ইনভলভ, যে এই সময় এই লোকটা ফোন করেছে, এই লোকটা ফোন অ্যাটেন্ড করেছে, সেই লোকটা আবার কাকে ফোন করেছে, ওই প্রতি কটা ব্যক্তিকে সেই সেই জায়গায় বসিয়ে এটাকে আবার ড্রামাটাইজ করা হয় এক্স্যাক্টলি সেম। যদি মিথ্যা কথা বলা যায় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে এই যে সময় যেগুলো দেখানো হচ্ছে সেটা পুরোপুরি ফেক। যেটা আই এম 100% শিওর এই ক্রোনোলজি যখন রিক্রিয়েশন করা হবে তখন ধরায় পড়বেই যে এটা এগুলো বানানো হয়েছে। না, দুটো জিনিস অত্যন্ত মারাত্মক যেটা খুব কম দেখা যায়। একটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং। সো আমি মোটামুটি নিশ্চিন্ত যে এভিডেন্স ট্যাম্পারিং আমাদের অভিজ্ঞতা যেটা বলে, অপরাধ বিজ্ঞানে যেটুকু শিখেছি, এভিডেন্স কেউ ট্যাম্পার করতে পারে। আমি একটা অপরাধ করলাম, এবার অপরাধ করার মুহূর্তে আমি জানি যে এবার আমি আইনের দায়রায় আসবো এবং আমার বিচার হবে এবং আমার শাস্তি হবে। খুব স্বাভাবিকভাবে প্রতিবর্ত ক্রিয়া হিসেবে আমি চেষ্টা করব এভিডেন্স গুলোকে বা তথ্যগুলোকে বা প্রমাণগুলোকে নষ্ট করা। সেটা কিন্তু খুব নর্মাল ন্যাচারাল জিনিস। আমি কাউকে যদি ছুরি দিয়ে খুন করি বা কাউকে যদি আমি গুলি করলাম, এবার বা ইভেন আমি চেন স্ন্যাচ করলাম, ওই চেনটা আমার কাছে রাখলে ধরা পড়ে যাবো, যে সোনার চেন, আমি ধরা পড়ে যাবো। বা ছুরি দিয়ে মারলাম বা রিভলভার দিয়ে গুলি করে মারলাম, তো এটা আমি প্রতিবর্ত ক্রিয়া কি করব, যে আমি ছুরি দিয়ে মারলাম বা পিস্তল দিয়ে গুলি করলাম বা রিভলভার, সেটা আমি জলে ফেলে দেবো, কোথাও জঙ্গলে ফেলে দেবো, এটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং। কিন্তু আমি যখন ছুরি দিয়ে কাউকে মারার পর ওই যে ঘাতক অস্ত্র, মার্ডার ওয়েপন, সেটাকে আমি অন্য কোথাও ফেলে দিলাম, নষ্ট করে দিলাম, এবং তার বদলে অন্য একটা ছুরি রাখলাম বা অন্য একটা রিভলভার বা পিস্তল রাখলাম, সেটা হচ্ছে এভিডেন্স অল্টারেশন বা এভিডেন্সকে বদলে দেওয়া। সেটা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, পরিশীলিত মানুষ ছাড়া এটা কিন্তু করা সম্ভব হয় না। কারণ সেই মানুষটি জানে যে আমি যদি কাউকে 9mm পিস্তল দিয়ে গুলি করলাম, আমি একটা উদাহরণ বলছি, 9mm পিস্তল দিয়ে গুলি করলাম, গুলি করে আমি ওই পিস্তলটা ফেলে দিলাম 9mm, তার বদলে আমি যে অস্ত্রটা রাখলাম নিজের কাছে বা দেখালাম, এবং এটা সাধারণত পুলিশ করতে পারে, এই ট্যাম্পারিং নয়, অল্টারেশন। ট্যাম্পারিংটা অপরাধী করে ফেলে, সাধারণ ব্যাপার সেটা। এবার 9mm এর বদলে আমি 5.56 ওয়েপন রেখে দিলাম, ধরা পড়লো, এবার পুলিশ বলবে এটাই মার্ডার ওয়েপন, কোর্টে গেল কেসটা, কোর্টে ব্যালিস্টিক এক্সপার্ট সে কিন্তু সাক্ষ্য দেবে যে এই যে ভিকটিম বা ডেড বডি, তার বডিতে যে গুলিটা লেগেছিল সেটা 9mm, আর পুলিশ যেটা মার্ডার ওয়েপন দেখাচ্ছে সেটা 5.56, সুতরাং ওটা মার্ডারটাই হতে পারে না। সো এভিডেন্স অল্ট দেওয়া, একটা এভিডেন্স তথ্যের বদলে অন্য তথ্য এনে দেওয়া, এটা পুলিশের লোক, অভিজ্ঞ আইও ইনভেস্টিগেটিং অফিসার ছাড়া এটা হয় না। আর এটা বোঝাচ্ছে যে কত ঠান্ডা মাথায় তথ্য প্রমাণ লোপাট নয়, তথ্য প্রমাণকে বদলে দেওয়া হয়েছিল যাতে ভবিষ্যতে কোনো মতেই এই কেসটা প্রুভ না হয়, প্রমাণ করতে পারবে না, সেটা করা হয়েছিল। এটা তো বোঝা যাচ্ছে। তবে আমি আগেও বলেছি, আবার বলছি, পৃথিবীতে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, তাহলে অপরাধীরা ধরা পড়তো না। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেসও পারফেক্ট ক্রাইম হয় না, অপরাধী কোথাও না কোথাও কোনো সূত্র ছাড়ে এবং ধরা পড়ে এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হয় সারা জীবন। এই কেসেও তাই হবে, আমি বিশ্বাস করি। দীপাঞ্জন দা, আরজি কর নিয়ে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা আপাতত বন্ধের আর্জি নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে, এবং তিনি আরো জানিয়েছেন যে আরজি কর নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে, ওই ছবিটি যেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, এবং প্রধান বিচারপতি যদিও জানান যে ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে, তখন বৃন্দা আবেদন জানান যে সমাজ মাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক, নির্যাতিতার ছবি সহ তথ্য দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্জি তিনি জানিয়েছেন। কি বলবেন এ বিষয়ে? আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই মহামান্য প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি বলতে বাধ্য, একজন নাগরিক হিসাবে আমি বলতে বাধ্য
যে প্রথম এই অভিযোগ উঠেছিল কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার দুর্বিনীত গোয়েলের, যে উনি নির্যাতিতার নাম বলে প্রেস কনফারেন্স করেছিলেন। আইন অনুযায়ী সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। কি ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট? সুও মোটো। তারপরে এই শাসক তৃণমূলের বিভিন্ন নেতা, হাফ নেতা, সিকি নেতা, এমএলএ, তারা কিন্তু নাম নিয়ে নিয়ে বলেছে। জেলার সভানেত্রী, কি ব্যবস্থা হয়েছে? রাজ্য এখনো অব্দি একটা কেসেও সুও মোটো কেস রেজিস্টার করেছে? এটা তো করেনি। তো এটা তো বোঝা যাচ্ছে যে আইনকে এখন তামাশা বানিয়ে ফেলেছে এই রাজ্যে, পশ্চিমবঙ্গে। কারণ ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আজকে যদি সুপ্রিম কোর্ট, আমি মানতাম যে আজ সুপ্রিম কোর্ট কলকাতার প্রাক্তন অপদার্থ দুর্বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার এগেনস্টে ক্রিমিনাল কেস ফাইল করছে, সুপ্রিম কোর্ট সুও মোটো। কারণ সে সাধারণ মানুষ নয়, সে একজন আইপিএস অফিসার। সে একটি জায়গা যেখানে ক্রাইম হয়েছে, সেই কলকাতা, বাংলা নয় ভারতবর্ষের অন্যতম বৃহৎ শহরের কলকাতা পুলিশ কমিশনার। তাকে আইনের আওতায় আনুক, তারপর তো সাধারণ এই হুমায়ুন না চেঙ্গিস খান এই সমস্ত লোকজনদের দেখে নেবে। এগুলো বাজে কথা। আর ওই যে একটা সকল সিনেমা টিনেমার ব্যাপারে, এই ব্যাপারে প্রশ্ন করো না। ওই লেভেলে যারা বানিয়েছে বা সব নেতা নেত্রী, ওদের নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। তবে এটা ঠিক, এই সমস্ত লোকজন যাদের নিয়ে তোমরা আলোচনা করছো, তোমার কি ধারণা যে তাদের সুপ্রিমোর আদেশ ছাড়া, অনুমতি ছাড়া এগুলো করেছে? এগুলো কিচ্ছু নয়, ইটস আ পার্ট অফ প্রপাগান্ডা, যে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হবে। তুমি যদি দেখো গত 3-4 দিন ধরে সমাজ মাধ্যমে নির্ভয়া বা মাফ করবেন অভয়া বা তিলোত্তমার বিচার নয়, যত আলোচনা বা মিম বা লেখা বেরোচ্ছে সব ওই যে একটা সো কল্ড শর্ট ফিল্ম ইত্যাদি। আমরা জানি যে তার কোয়ালিটি কি, সে কে বানাচ্ছে, কতটা নাটক, এগুলো একটা ঘৃণ্য চরিত্র। তবে এই ক্যারেক্টার গুলোর উপর আমার দয়া হয়, কারণ নিজেদের ঘৃণিত হতে দেয়। আসল সমস্যাটা তো ওপরে, সুপ্রিমোর পারমিশন ছাড়া কেউ করতে পারে ওই দলের? কারণ ক্ষমতা আছে এক কোদাল মাটি নেওয়ার, সেখানে কোটি কোটি টাকা মাটি চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে। তো এগুলো বলে লাভ নেই, আমি ওই নিয়ে আলোচনা করতে চাই না। ওটা আইন যা ব্যবস্থা নেওয়ার নেবে। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ বা খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ পন্ডলকে নিজেদের হেফাজতে আবার নিতে চাইছে সিবিআই। এই মর্মে সোমবার শিয়ালদা আদালতে তারা আবেদন জানিয়েছে এবং সিবিআই আদালতে জানিয়েছে যে আরজিকর কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের, মামলায় সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন আমার প্রশ্ন হলো, দীপাঞ্জন দা, আপনি যেটা বলেছিলেন যে খুব ঠান্ডা মাথায় এই কাজগুলো না করলে একজন সাধারণ অপরাধীর পক্ষে এভিডেন্স ট্যাম্পারিং করা সম্ভব, কিন্তু নতুন করে এভিডেন্সের জায়গায় মানে এভিডেন্স বদলে ফেলাটা সম্ভব নয়। সেক্ষেত্রে এই পুলিশ বা কারোর হাত থাকতে হবে। তাহলে এক্ষেত্রে কি আপনি যেটা বলছেন, হতে পারে সিবিআইও সেরকম ধরনেরই কিছু আঁচ করতে পারছে, যে জন্যই নতুন করে তাদেরকে জেরা করতে চাইছে? না, তুমি কিছু মনে করো না, তুমি সাংবাদিক, তুমি তো অপরাধ বিজ্ঞানের ছাত্র নও, ছাত্রী নও বা বিশেষজ্ঞ নও। আমরা যেহেতু অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেছি সারা জীবন, আমি এটাই বলবো যে তোমার সঙ্গে এই কথাটার সঙ্গে একটু যুক্ত করি যে তুমি বলছো ঠান্ডা মাথা হলে হবে না, শুধু তার সঙ্গে চূড়ান্ত পেশাদারি দক্ষতা এবং অভিজ্ঞতা, এই তিনটে জিনিস হলেই তখন ধরে ধরে এভিডেন্স ট্যাম্পারিং নয়, এভিডেন্সকে অল্টার করা হয়, তথ্যকে বদলে দেওয়া হয়। প্রশ্ন করছি যে অভিজ্ঞতা বলতে কি বোঝাতে চাইছেন? মানে অপরাধ করার অভিজ্ঞতা? না, বিচার পদ্ধতি বা ন্যায় বিচারের যে বিচার জুডিশিয়াল প্রসিডিওর, তার মধ্যে সেটাতে তো অনেক কিছু আছে। সেখানে ফরেন্সিক এক্সপার্ট দরকার হয়, অভিজ্ঞ লোক ফরেন্সিক এক্সপার্ট করে, অভিজ্ঞ লোক ইনকোয়েস্ট করে, প্রাথমিক যেটা দেখা অপরাধ যেখানে হয়েছে, বিশেষ করে খুনের ঘটনা, তারপরে ফরেন্সিক, তারপরে আসছে পুলিশ ইনভেস্টিগেশন। এই তিনটে জিনিসের যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা যখন অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে যায় বা অপরাধী চক্রকে এই তিনটে পেশার বা তিনটে জায়গার যারা অভিজ্ঞ পেশাদার তারা যখন বুদ্ধি দেয়, তখন ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়াল যারা পরে ইনভেস্টিগেশন করবে তাদের জন্য অত্যন্ত জটিল হয়ে যায়।
কিন্তু দুর্ভাগ্যক্রমে এই লোকগুলো অনেকে জানে না, এটা আমি বিশ্বাস করি। আমি আবার বলছি, আমি জানি না কোন রাজনৈতিক প্রেসার টেসার যেটা কোট আনকোট সেটিং এর কথা হয় বাংলায়, এবং আমরা বহু ক্ষেত্রে দেখেছি সেটা কিছুটা হলেও বাস্তব। সেটা যদি না হয় সিবিআই এর হাত থেকে কিন্তু বাঁচা মুশকিল। আমি আবার বলছি, সরাসরি হত্যা এবং ধর্ষণকে প্রমাণ করাটা খুব মুশকিল, আমি বিশ্বাস করি প্রায় অসম্ভব। যদি করতে পারে তাহলে একটা কালজয়ী ঘটনা হবে। কিন্তু এই যে প্রমাণের বদলে দেওয়া, তদন্তকে বিভ্রান্ত করা, বৃহত্তর ষড়যন্ত্র, এতে যারা জড়িত যত বড়ই হোক, যদি সিবিআই চায়, যদি কোনো প্রেসার তাদের উপর ক্রিয়েট না হয়, যা টেকনোলজি রয়েছে একটা লোকও বাঁচবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তদন্তকে কোনো মতো প্রভাবিত করার যাতে না হয় সেদিকে সতর্ক থেকেই। একটা কাগজে তুমি কিছু লিখে কাগজটা ছিঁড়ে দিলে, পরের পেপারটা ছিঁড়ে দিলে, বারো একটা দুটো পেজ ছিঁড়ে দিলে। টেকনোলজি এই জায়গায় পৌঁছে গেছে যে তুমি একটা কাগজে যদি নিজের নাম সই করো, তারপর যদি সেই কাগজটা সমেত অন্তত 6টা 8টা 10টা পেজ তুমি ছিঁড়ে ফেলে দিলে, সাদা চোখে তোমার পক্ষে সম্ভব নয়, ম্যাগনিফাইং গ্লাস দিয়েও সম্ভব নয় যে তুমি যে সাইন করেছো সেটা পরের কাগজটায় তাতে তার ছাপ রয়েছে কিনা। কিন্তু টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে, এর থেকে বিস্তারিত বলতে পারবো না, যে যদি প্রথম দুটো পেজ ছিঁড়ে নেওয়া হয়েছিল, যেটা বলা হয়েছে এফআইআর বদলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ধরা পড়ে যাবে। প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে, প্রথম এফআইআর কি লেখা ছিল সেটা আরামসে কাগজ থেকে ওই পেয়ে যাবে। সেটার ইমেজ বিল্ডিং হয়, একটা আছে বিশেষ টেকনোলজি। আমার মনে হয় সিবিআই এর কাছে সেই টেকনোলজি আছে, বার করে নেবে। সুতরাং ওই যে বললাম, ধর্ষণ খুন ছাড়া, সেটা আমি বলতে পারছি না এখন, ধর্ষণ আর খুন ছাড়া বৃহত্তর ষড়যন্ত্র এবং বাকি সব তথ্য প্রমাণ লোপাট, বিভ্রান্ত করা, এগুলো দুর্নীতি সবগুলোতে কিন্তু ধরা পড়বে। এবং নতুন যে আইন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যে কোনো হেনিয়াস ক্রাইম বা কগনিজেবল অফেন্স, যেটা সরকার নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে করে, কোনো কগনিজেবল অফেন্স বা হেনিয়াস ক্রাইম, যেটা অত্যন্ত গুরুতর অপরাধ, এই দুটোতে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া বা বৃহত্তর ষড়যন্ত্রে অংশ নেওয়া, এগুলোতে যে শাস্তি যদি প্রমাণ হয়, তাহলে ওই অপরাধের যা শাস্তি তার সমতুল্য শাস্তি। তো কেউ যদি খুনের সঙ্গে একটা ষড়যন্ত্র করে খুনের, সে খুনে নিজে ইনভলভ কি না সেটা পরের ব্যাপার, যদি তার ষড়যন্ত্রটা প্রমাণ হয়, তথ্য লোপাট প্রমাণ হয়, তাহলে তার কিন্তু যে খুনের সাজা, যদি সেটা ক্যাপিটাল পানিশমেন্ট হয়, তারও হবে। তো এত সহজে এরা বাঁচবে না। আবার বলছি, বিশ্বাস করতে রাজি থাকবো যে আমাদের সিবিআই, তারা দেশের প্রিমিয়াম এজেন্সি, তাদের সম্মান বজায় রাখবে এবং এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা কোট আনকোট সেটিং হবে না। যদি না হয় তাহলে আমাদের তিলোত্তমা বলো, অভয়া বলো, আমাদের বোন, আমাদের কন্যা সন্তান, সে ন্যায় বিচার পাবেই। দীপাঞ্জন দা, একটু অন্য দিকের প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে আরজি করের আন্দোলনে আমরা অনেক রকম স্লোগান শুনতে পেয়েছি, বিভিন্ন রকম স্লোগান শুনেছি, কিন্তু তার মধ্যে যে দুটো স্লোগান ভীষণভাবে আমাদেরকে এফেক্ট করেছে সেটা হচ্ছে হাম ছিন কে লেঙ্গে আজাদি, আর আন্দোলনের আরেকটাও জিনিস শোনা গেছে যে কাশ্মীর মাঙ্গে আজাদি। এ কিরকম আজাদির স্লোগান? মানে তিলোত্তমার বিচার চাইয়ের জায়গায় কাশ্মীর মাঙ্গে আজাদি, ছিন কে লেঙ্গে আজাদি, এই স্লোগানের মধ্যে আমরা তো একটু অন্য ধরনের কোনো গন্ধ পাচ্ছি। দেখো, আমি একটা কথা বলি যে আজকে বাংলা লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছেন। আমি ব্যক্তিগতভাবে বহু লোককে চিনি যাদের সঙ্গে জীবনে আন্দোলনে বা রাস্তায় নেমে প্রতিবাদে কোনো সম্পর্ক নেই, তারা নেমেছেন। আমি প্রবাসে আছি, আমরা মুম্বাইতে আন্দোলন করে যাচ্ছি, একের পর এক বিক্ষোভ মিছিল করছি। দুর্গাপুজোর সময় আমি বোম্বাইতে থাকছি এই জন্য যে সমস্ত পুজো মণ্ডপ গুলোতে আমরা ডেমনস্ট্রেশন করব। সব পুজো মণ্ডপ গুলো আমাদের এক কথায় অগ্রাধিকার দিয়েছে যে আমরাও এই প্রতিবাদে সামিল। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে হচ্ছে। সেখানে এই যে সব জায়গায় আন্দোলনের একটাই আওয়াজ হচ্ছে, জাস্টিস ফর আরজি কর, এন্ড উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেখানে 2, 5, 10টা লোক যদি আজাদি আজাদি করে চিৎকার করে, তাহলে করতে দাও।
অসুবিধাটা কি আছে, এবং সেটাকে যদি আমি হাইলাইট করি তাহলে কিন্তু মূল আন্দোলনটা একটু দিগ্ভ্রান্ত হবে। সেটা এক শ্রেণীর লোক চেষ্টা করছে, এক শ্রেণীর মিডিয়া তারাও চেষ্টা করছে যে এই আজাদি আজাদি। আরে যারা আজাদি চাইছে তারা নিজেরাই কি আজাদ? তাদের ওই ভ্রান্ত মতাদর্শ, তারাও তো মৌলবাদী, সে ডান মৌলবাদী হোক অথবা বাম মৌলবাদী হোক, তারা আজাদি আজাদি করে তাদের ওই আগে নিজেদের মতাদর্শ থেকে আজাদ হোক, তারপর তো কাশ্মীরের আজাদি চাইবে। এগুলো টিকে থাকার জন্য কিছু লোক করছে, তারা 1%ও নয়, এদের ইগনোর করাই ভালো। দীপাঞ্জন দা, একটা শেষ প্রশ্ন করব যে প্রেস কনফারেন্স করে জুনিয়র চিকিৎসকরা তারা বলেছেন যে এর আগে কাঠুয়া বা উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তারা আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার স্বার্থে তারা যদি ডাক্তারদের এই আন্দোলনকে ব্যবহার করতে চান তাদেরকে আমরা সেটা ব্যবহার করতে দেব না, সাধারণ মানুষ তাদের ব্যবহার করতে দেবে না। ডাক্তারদেরকে মানে ডাক্তাররা নাম না করেই কিন্তু এরকম একটা বার্তা পৌঁছে দিয়েছে বিজেপির কাছে, এ নিয়ে কি বলবেন? দেখো, আমি এখানে রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না, কারণ আমি রাজনীতিবিদ নই, আমি রাজনৈতিক বিশ্লেষকও নই। আমি অপরাধ নিয়ে কাজ করেছি, তুমি অপরাধ নিয়ে প্রশ্ন করেছো, উত্তর দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। নাগরিক হিসাবে আমি বলবো যে আমি যতটুকু জানি যে উন্নাওয়ের যে মূল অভিযুক্ত দিলীপ সেঙ্গার, যে বিজেপির এমএলএ, এটা খোঁজ নিতে বলো যারা বলছে আজকে যে দিলীপ সেঙ্গার কোথায় আছে এবং বাকি অভিযুক্তরা কিছু কোথায় আছে। এক শ্রেণীর মানুষ তো বলেন যে বাংলায় যে 9-এর দশকে হয়েছিল বানতলা, যে নির্মম হত্যা এবং ধর্ষণ, সেটা উদাহরণ দেন। তারা এটা ভুলে যান যে বানতলার যারা অপরাধী ছিল তারা এখনো জেলে রয়েছে, যাবজ্জীবন জেল খাচ্ছে। তারা এটা কেন বলছেন না যে কামদুনির লোকরা যখন ছাড়া পেয়ে গেল এই বিপ্লবীদের কজন রাস্তায় নেমেছিল? তো প্রশ্নটা হচ্ছে যে এই যে অপরাধ, এই যে ভয়ঙ্কর অপরাধ যে হয়েছে আমাদের বোনটি বা আমাদের কন্যা সন্তান তিলোত্তমার সঙ্গে বা উভয়ের সঙ্গে, এই হত্যা ধর্ষণ ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে নতুন কিছু নয়, এটা হয়। কিন্তু যেটা হয় না, যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট থিং, যে সেই হত্যাকারী বা ধর্ষকদের বাঁচানোর জন্য একটা পুরো প্রশাসন নেমে যায়। তোমার মনে আছে উড়িষ্যায় ওই গ্রাহাম স্টেন হত্যাকারী, যে ওই ধর্মযাজক গ্রাহাম সেনকে দারা সিং নামের কিছু লোকজন, বিশ্ব হিন্দু পরিষদ বলে একটি সংগঠনের, তাকে ফুলের মালা টালা দেওয়া হয়েছিল। ঝাড়খণ্ডেও শুনেছি ফুলের মালা টালা নিয়ে ধর্ষকদের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু তারা রাজনৈতিক কর্মী বা একটি রাজনৈতিক দল, সেটা শাসক বা বিরোধী দলে থাকুক, তাদের সঙ্গে কিন্তু তাদের প্রশাসন, তাদের প্রশাসকে মুখ্যমন্ত্রী বা সর্বোচ্চ শাসক, তারা কিন্তু সরাসরি যায়নি। এখানে তো সরাসরি তাই হচ্ছে। এখানে সুপ্রিম কোর্টও তো অ্যাকসেপ্ট করছে যে এটা একটা প্রাতিষ্ঠানিক অপরাধ, একটা দলীয় অপরাধ। দলমতের একটা রাজনৈতিক মতাদর্শের লোকজন তারা একটা অপরাধ করছে, সেই রাজনৈতিক মতাদর্শের কিছু আধা নেতা, সিকি নেতা, তারা ফুলের মালা পরাচ্ছে, সেটা ঘৃণ্যতম। ওটাকে সমর্থন করার কোনো জায়গায় নেই, কিন্তু ওটা ঘৃণ্যতম। কিন্তু সংবিধানের শপথ নিয়ে সেই রাজ্যের মানুষদের প্রাণ বাঁচানো, তাদের সম্ভ্রম রক্ষা, এটা কিন্তু সংবিধানের অধিকার। আর সংবিধানের শপথ নিয়ে সর্বোচ্চ জায়গায় বসে আপনি যদি হত্যাকারী বা ধর্ষককে প্রোটেক্ট করার চেষ্টা করেন, এবং সেটা দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে, সেখানে প্রশ্ন উঠবে। তো উন্নাও, কাটুয়া, হাতরাস বা আমাদের বাংলার বানতলা, প্রতিটা ঘৃণ্যতম নারকীয়তম ঘটনা, গ্রাহাম স্টেনকে পুড়িয়ে মারা নারকীয়তম ঘটনা। এবং যাতে যারা সমর্থন করেছে তারা, পশু বলাটা ঠিক হবে না, আমি পশু প্রেমী, তারা কি বলবো হোয়াট এভার, কিন্তু তাদের পেছনে প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়নি। সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা তারা কিন্তু এসে সাপোর্ট করেনি, বা সে যদি শাসক দলে থাকতো সেই শাসক দলের সরকার নেমে যায়নি তাদের সাপোর্ট করা বা প্রোটেক্ট করার জন্য। এখানে সেটা হচ্ছে, এটা ভাবতে হবে। এটা একমাত্র ডিফারেন্স আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত।